দর্শক, দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে নিয়ে যে কাণ্ড কারখানা হয়েছিল সেগুলো একটু পুরাতন হয়ে গেছে, কিন্তু সেই পুরাতন ব্যাপারটা আবার নতুন করে উকি দিয়েছে কখন? যখন ভারত এটা নিয়ে কথা বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন। এই কথাটা যখন তিনি বললেন, তখন আমাদের ভেতরের রহস্যটা একটু জানার প্রয়োজন রয়েছে যে দিল্লি বিমানবন্দরে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কেন্দ্র করে আদতে কি হয়েছিল, ভারত সেটাকে কোন চোখে দেখছে। জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেয়া, তাকে 2 ঘন্টার বেশি সময় আটকে বিভিন্ন ধরনের জেরা করা এবং পরবর্তীতে তার দেশে ফিরে আসার সিদ্ধান্ত, এই ঘটনাটা ভারত বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে বলেই ম্যাক্সিমাম মানুষ মনে করেন, যদিও ডাক্তার জাহেদ মনে করেন না যে এটা সম্পর্কে প্রভাব ফেলবে। যখন তিনি বলেছেন যে এটা তিনি মনে করেন না সম্পর্কে প্রভাব ফেলবে, তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করছেন এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্প সহ বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। যখন আপনি তিস্তা প্রকল্পে চীনকে আনুষ্ঠানিকভাবে ইনভলভ করবেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা আপনার জন্য যে অনেক বেশি কঠিন হবে সেটা বলাই বাহুল্য। যখন আমাদের প্রধানমন্ত্রী চীনে সফর করছেন, ঠিক সেই সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ভারত আনুষ্ঠানিকভাবে একের পর এক বৈঠক করছে। তার মানে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক উন্নয়ন, এটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ। এই তত্ত্ব একটা সাধারণ বুদ্ধিমান মানুষকেও আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। চলুন, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাক্তার জাহেদের দিল্লি এয়ারপোর্টে ঘটা ঘটনা নিয়ে কি বলছেন একটু বুঝে দেখার চেষ্টা করি এবং ভারতের মনোভাব বোঝার চেষ্টা করি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা কি ভাবছে, যে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা তারা করছে বলে সরকারের শপথের আগে থেকেই মনে হচ্ছিল, সেটা মাঝপথে থমকে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ডাক্তার জাহেদ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তাকে আটকে দেওয়ার ব্যাপারটা আমরা মোটামুটি বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো এসেছিল তার ভিত্তিতে এরকম একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেই গিয়েছিলাম যে ব্যাপারটা ডাক্তার জাহেদের ব্যক্তিগত ইস্যু। কিভাবে? তিনি ইউটিউবে এবং বিভিন্ন টক শোতে ভারত বিরোধী যে বক্তব্যগুলো দেন, সেই কারণেই ভারত তাকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করেছে। এই ঘটনার পরে ডাক্তার জাহেদের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভারতকে একটা ছ্যাঁচড়া দেশ হিসেবে আখ্যা দিচ্ছেন। তার মানে ভারতের ওই কালো তালিকা ভুক্তির কারণটা যে ইউটিউব চ্যানেলের বক্তব্য, এটা মোটামুটি সত্য আকারে ধরে নেওয়া যায়। ঠিক সেই সময়ই বেশ কিছুদিন পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে মন্তব্য করা হলো। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহিদকে হয়রানি নিয়ে মুখ খুলল ভারত। কি বলছে তারা? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা তাকে, জাহিদুর রহমানকে বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনাটাকে খুব একটা গুরুত্বই দিচ্ছে না ভারত, এরকম বক্তব্য এসেছে। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে ভারতের কোনো গাফিলতির কথা জানাননি। অর্থাৎ এখানে ভারতের কোনো গাফিলতি নেই, এটা তিনি বলছেন। তাকে প্রশ্ন করা হয় যে গত সপ্তাহে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন অফিসিয়াল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে যোগ দিতে এসেছিলেন, কিন্তু তাকে বলা হয় তিনি সার্ক ভিসা নিয়ে এসেছেন। একজন মন্ত্রী পর্যায়ের বিদেশি প্রতিনিধি ভিসা নিয়ে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া কি আসতে পারেন না? বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন যে তিনি, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, গত 14 জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি।
তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ আধিকারিকদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাকে বলা হচ্ছে যে তাকে দিল্লি বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভারতের আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, যদিও সেই সময় তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তাকে যখন জিজ্ঞাসাবাদের পরে তারা কনভিন্স হয়ে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ডাক্তার জাহিদ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি প্রবেশ করবেন না, তিনি দেশে ফিরে যাবেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একই সঙ্গে এই বিষয়ে যখন কথা বলেছেন, এই পাসপোর্ট নিয়ে কথা বলেছেন, যে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছেন এবং সার্ক ভিসায় গেছেন, এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই সূত্র ধরেই গত রাতে আমরা নিশ্চিত হয়েছি যে ডাক্তার জাহিদ অবশেষে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এই ঘটনার পরে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে কূটনৈতিক পাসপোর্ট এটা নেসেসারি কোনো ব্যাপার না, এটা আমাকে নিতেই হবে এমন না। কিন্তু সাধারণত যাদের কূটনৈতিক পাসপোর্ট নেয়ার কথা কিংবা থাকে, তারা কূটনৈতিক পাসপোর্টের বাইরে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশ সফর করেন না। এরকম একটা ঘটনা আওয়ামী লীগের আমলে আবুল হোসেন, সাবেক যোগাযোগ মন্ত্রী, তার ক্ষেত্রে ঘটেছিল এবং তার প্রতিমন্ত্রিত্ব চলে গিয়েছিল, এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। অর্থাৎ ডাক্তার জাহিদের এই ইস্যুটা ভারত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যে ভারতীয় কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই করে যখন মনে করেছে যে তাকে ঢুকতে দেওয়া উচিত, তখন তারা অনুমতি দিয়েছে, কিন্তু জাহেদি ভারতে প্রবেশ করতে চাননি। কিন্তু ভারতীয় সাংবাদিকদের মুখে আমরা শুনেছিলাম যে ডাক্তার জাহেদের নাম মূলত কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং সেই কালো তালিকাভুক্ত করা হয়েছে 26টি স্পেসিফিক ভিডিওর কারণে। সেই 26টি ভিডিওর কথাও উল্লেখ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের। সেই খবর গণমাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি। তারা 26টি ভিডিও আইডেন্টিফাই করেছে, যে 26টি ভিডিওতে নানা রকমের ভারত বিদ্বেষী উস্কানি দিয়েছেন ডাক্তার জাহেদ, এরকম অভিযোগ তার বিরুদ্ধে ভারতের রয়েছে। রণধীর জয়সওয়াল ভিন্ন কথা, একটু সংক্ষিপ্ত কথা বলে ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এবং এই যে এড়িয়ে যাওয়াই প্রমাণ করে যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা আমরা দেখছিলাম বিএনপি সরকার শপথের আগে থেকেই, এবং ভারত অপেক্ষা করছিল নতুন সরকার আসার জন্য, সেখানে বোধহয় একটু ভাটা পড়েছে। সাথে যুক্ত হয়েছে, যেটা প্রথমে বলেছি, আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর এবং সেখানে তিস্তা চুক্তির পরিকল্পনা। তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, সেটা ভারতের মুখে একটা বড় ধরনের চপটাঘাত হতে পারে, এটা ভারত ভাবতে পারে। দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে ব্যাপারটা কোন দিকে যায়। এছাড়া তিনি গাইবান্ধায় যে পলাশবাড়িতে রাম মন্দির এবং রাম মূর্তি, 81 ফিট উঁচা রাম মূর্তি তৈরি হচ্ছে, নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়েছে, সেই প্রসঙ্গেও তিনি কথা বলেছেন আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছু খবর এসেছে, কিছু হিন্দু দেবদেবীর সঙ্গে অপবিত্র ঘটনা ঘটেছে, যার কারণে সেখানে প্রতিবাদ হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থী লোকজনের উপরে নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করবে। এটাও কিন্তু একটা বড় বার্তা। অর্থাৎ গাইবান্ধাতে রাম মূর্তি নির্মাণ যে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, সেটা যে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্মকাণ্ডের ফলে, এখান থেকে সরকারকে সতর্ক হতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে, সেরকম বক্তব্য তিনি দিয়েছেন। অর্থাৎ রাম মন্দিরও, রাম মূর্তিও একটা বড় ইস্যু হতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝখানে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।